আমার মা, যার শরীরের প্রতিটি বাঁক আমি চিনতাম ছোটবেলা থেকে, সেই মা একদিন আমার সামনে দাঁড়িয়ে এমনভাবে হাসল যে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। সেটা ছিল বর্ষার রাত। চট্টগ্রামের একটা ছোট পাহাড়ি গ্রামে আমাদের পুরনো দোতলা বাড়িতে। বৃষ্টির শব্দে চারপাশ ভরে গিয়েছিল, আর মা তার ভেজা শাড়িটা গায়ে জড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিল। তার চুল থেকে পানি ঝরছিল। গলার কাছে শাড়ির আঁচল সামান্য সরে গিয়ে তার নরম ত্বক দেখা যাচ্ছিল। আমি তখন কলেজের ছুটিতে বাড়িতে। বাবা চলে যাওয়ার পর 3 বছর হয়ে গিয়েছিল। আমরা দুজনেই একা। কিন্তু সেদিন প্রথমবার আমি বুঝলাম এই একাকিত্বটা আর শুধু মা ছেলের নয়। আমার নাম আরিফ, বয়স 24, মা রহিমা 46। দেখতে এখনো এত সুন্দর যে পাড়ার অনেকে চোখ ফেরাতে পারে না। তার চোখ দুটো গভীর, ঠোঁটে সবসময় একটা নরম হাসি। ছোটবেলায় মা আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো। তার বুকের উষ্ণতায় মাথা রেখে আমি নিরাপদ বোধ করতাম। কিন্তু এখন সেই উষ্ণতা আমার শরীরে অন্য রকম আগুন জ্বালিয়ে দিচ্ছিল। আমি নিজেকে অনেকবার বলেছি, এটা ঠিক নয়, সে আমার মা। কিন্তু হৃদয় কখনো নিয়ম মানে না। সেই রাতে বৃষ্টি আরও জোরে পড়ছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল। মা হাতে মোমবাতি নিয়ে আমার ঘরে এলো। আরিফ, ভয় লাগছে না তো? তার গলার স্বর নরম, কিন্তু আমার কানে সেটা যেন মধু ঢেলে দিল। আমি বিছানায় বসেছিলাম। মা কাছে এসে বসল। তার ভেজা শাড়ির কাপড় আমার হাঁটুর কাছে ছুঁয়ে গেল। সেই স্পর্শে আমার শরীর শক্ত হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার কাঁধ থেকে শাড়ির আঁচল খসে পড়েছিল। মোমবাতির আলোয় তার ঘাড়ের লাইন, তার বুকের উঁচু নিচু ছায়া, সব কিছু আমাকে টেনে নিচ্ছিল। মা, তুমি ভিজে গেছো, জ্বর হবে, আমি বললাম, কিন্তু আমার গলা কাঁপছিল। মা হাসল। সেই হাসিতে কোনো লজ্জা নেই, শুধু অসীম মমতা। তুই তো আছিস আমার ছেলে, কি হবে? সে আমার মাথায় হাত বুলিয়ে দিল। তার আঙুলগুলো আমার চুলের ভিতর দিয়ে চলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই স্পর্শটা ছোটবেলার মতো নয়। এখন এতে একটা নতুন আবেগ মিশে গেছে। আমি তার হাতটা ধরে রাখলাম অনেকক্ষণ। কোনো কথা নেই, শুধু বৃষ্টির শব্দ আর আমাদের নিঃশ্বাস। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্ক আস্তে আস্তে বদলাতে শুরু করলো। মা আর আমি একসাথে বেশি সময় কাটাতাম। সকালে চা বানাতে গিয়ে তার কোমরে হাত রেখে আমি পিছন থেকে জড়িয়ে ধরতাম। মা, তুমি ছাড়া আমার কেউ নেই বলতাম। সে প্রথম প্রথম হাসত, কিন্তু পরে তার শরীরটা আমার বুকে একটু বেশি করে হেলে পড়ত। তার শাড়ির কাপড়ের নিচে তার নরম দেহের উষ্ণতা আমাকে পাগল করে দিত। আমি তার গন্ধ শুঁকে নিতাম, সাবান আর তার শরীরের মিষ্টি মিশ্রণ। রাতে ঘুমাতে গিয়ে সে আমার পাশে শুতো। একা লাগে বলতো। আমি তার কপালে চুমু খেতাম। চুমুটা কপাল থেকে গালে নেমে আসতো। সে কিছু বলতো না, শুধু চোখ বন্ধ করে ফেলতো। একদিন দুপুরে আমরা বাড়ির পিছনের ছোট বাগানে বসেছিলাম। চট্টগ্রামের পাহাড়ি হাওয়া বইছিল। মা তার চুল খুলে দিয়েছিল। আমি তার পিঠে হাত বোলাচ্ছিলাম। মা, তুমি কি কখনো অন্য কাউকে চেয়েছ? জিজ্ঞাসা করলাম। সে মাথা নেড়ে বলল, না বাবা, তোর বাবা চলে যাওয়ার পর শুধু তোকেই চেয়েছি। তার কথায় কোনো দ্বিধা ছিল না। আমার হাতটা তার কাঁধের কাছে চলে গেল। তার শাড়ির ব্লাউজের ফিতে আমার আঙুলে লেগে গেল। আমি সামান্য টান দিলাম। মা শ্বাস নিল গভীর করে। তার বুক উঠানামা করছিল। আমরা দুজনেই জানতাম এটা আর শুধু মা ছেলের সম্পর্ক নয়, কিন্তু কেউ কিছু বলছিল না। সেই দুপুরে আমি তার ঠোঁটের খুব কাছে চলে গিয়েছিলাম।
তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ হলো। পাড়ার কেউ এসেছে। মা তাড়াতাড়ি সরে গেল। তার চোখে লজ্জা আর উত্তেজনার মিশ্রণ। আমি বসে রইলাম। হৃদয় থক থক করছিল। রাতে কি হবে? সে কি আমার কাছে আসবে, নাকি এই অনুভূতিটাকে চেপে রাখবে? আমার ঘরের দরজাটা আস্তে করে খুলে মা ভিতরে ঢুকল। মোমবাতির আলো এখনো জ্বলছিল। তার শাড়িটা সাদাসিধে, কিন্তু তার শরীরের প্রতিটি রেখা যেন আমার চোখকে আটকে রাখছিল। বাইরে বৃষ্টি এখনো থামেনি। মা দরজা বন্ধ করে আমার বিছানার কাছে এসে দাঁড়ালো। তার চোখে সেই দৃষ্টি, লজ্জা, ভয় আর এক অদ্ভুত আকাঙ্ক্ষার মিশ্রণ। আরিফ, আমি আর পারছি না। তার গলা কাঁপছিল। আমি উঠে বসলাম, হাত বাড়িয়ে তার হাতটা ধরলাম। মা, আমিও পারছি না। তুমি ছাড়া আমার পুরো পৃথিবীটা খালি। সে ধীরে ধীরে বিছানায় বসল। তার শরীর থেকে হালকা গরম ভাপ আসছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। আঙুলগুলো আস্তে আস্তে তার ঘাড়ের দিকে নেমে গেল। মা চোখ বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আমি তাকে কাছে টেনে নিলাম। তার বুক আমার বুকে চেপে গেল। সেই নরম উষ্ণ স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। অনেকক্ষণ আমরা এভাবে জড়াজড়ি করে রইলাম। কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধুকধুক আর বৃষ্টির শব্দ। তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আর কোনো পুরুষের ছোঁয়া লাগবে না, কিন্তু তুই যখন বড় হলি তখন থেকেই আমার মনে এই পাপের বীজ ঢুকেছে। মা ফিসফিস করে বলল। তার কথায় আমার চোখে পানি চলে এলো। আমি তার কপালে, গালে, চোখের কোণে আলতো করে চুমু দিলাম। এটা পাপ নয় মা, এটা ভালোবাসা। তুমি আমার সব কিছু। আমার ঠোঁট তার ঠোঁটের খুব কাছে চলে গেল। সে এক মুহূর্ত দ্বিধা করল, তারপর নিজেই সামান্য ঝুঁকে এলো। আমাদের ঠোঁট মিলিত হলো, নরম, কাঁপা, আবেগে ভরা। সেই চুমু যেন অনেক বছরের দম বন্ধ করে রাখা অনুভূতি ছেড়ে দিল। মা আমার পিঠ জড়িয়ে ধরল। তার নখ আমার শার্টের কাপড়ের ভিতর দিয়ে অনুভব করা যাচ্ছিল। আমরা অনেকক্ষণ ধরে একে অপরকে আবিষ্কার করছিলাম। আমার হাত তার পিঠ বেয়ে নেমে গেল, শাড়ির কাপড়ের নিচে তার মসৃণ ত্বক। মা কিছু বলছিল না, শুধু মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছিল। তার শরীর আমার শরীরের সাথে মেশে যাচ্ছিল। আমি তার কানের কাছে ফিসফিস করলাম, মা, তুমি এত সুন্দর, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সে আমার চুলে হাত বুলাতে বুলাতে বলল, তুই আমার ছেলে, আমার সব, কিন্তু আজ থেকে তুই আমার পুরুষ হ। সেই কথায় আমার ভিতরটা আনন্দে ভরে গেল। আমরা আরও কাছে সরে গেলাম। তার শাড়ির আঁচল খসে পড়েছিল। মোমবাতির আলোয় তার দেহের রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তার কাঁধে, ঘাড়ে আলতো করে চুমু দিতে লাগলাম। মা আমাকে আরও জোরে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছিল। পরের কয়েকদিন আমাদের জীবনটা স্বপ্নের মতো কাটতে লাগলো। সকালে উঠে মা আমাকে চা দিত। আমি তার কোমর জড়িয়ে পিছন থেকে চাপটে ধরতাম। তার গলায় চুমু খেতাম। সে হাসত, কিন্তু সেই হাসিতে এখন নতুন এক আলো। দুপুরে বাগানে বসে আমরা হাতে হাত রেখে গল্প করতাম। মা বলতো তার যৌবনের কথা, কিভাবে বাবার সাথে তার সম্পর্ক ছিল। আমি তাকে বলতাম আমার কলেজের একাকিত্বের কথা। কিন্তু রাত হলেই সব কিছু বদলে যেত। রাতে আমাদের ঘরটা হয়ে উঠত ভালোবাসার নিরাপদ আশ্রয়। আমরা একসাথে শুতাম, তার শরীর আমার শরীরে জড়িয়ে। আমাদের স্পর্শগুলো ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল। আমি তার প্রতিটি বাঁক অনুভব করছিলাম, তার নরমতা, তার উষ্ণতা।
মা আমাকে শেখাচ্ছিল কিভাবে তাকে আদর করতে হয়। তার চোখে কখনো লজ্জা, কখনো অসীম তৃপ্তি। একদিন বিকেলে আমরা পাহাড়ের কাছে হাঁটতে গিয়েছিলাম, চট্টগ্রামের সবুজ পাহাড় আর ঝর্ণার পাশে। কেউ ছিল না চারপাশে। মা আমার হাত ধরে হাঁটছিল। হঠাৎ বৃষ্টি এলো। আমরা একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম। তার শাড়ি ভিজে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। ঠান্ডা বাতাসে তার শরীর আমার শরীরে আরও বেশি করে মিশে যাচ্ছিল। আমাদের চুমু তখন আরও তীব্র হয়ে উঠল। আমার হাত তার শরীরের অনেকটা জায়গা ঘুরে বেড়াচ্ছিল। মা ফিসফিস করে বলল, আরিফ, আমরা যা করছি এটা সমাজ মেনে নেবে না, কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না। সেই বিকেলের পর বাড়ি ফিরে আমরা আরও কাছে এলাম। রাতে তার ঘরে মা তার শাড়ি খুলে আমার সামনে দাঁড়ালো। তার দেহের পূর্ণ রূপ দেখে আমার মাথা ঘুরে গেল। আমি তাকে বিছানায় নিয়ে গেলাম। আমাদের শরীর এক হয়ে গেল। সেই রাতে আমরা পুরোপুরি একে অপরের হয়ে গেলাম। মা আমার নাম ধরে কেঁদে উঠল আনন্দে। আমি তাকে জড়িয়ে রাখলাম, সব ভয়, সব লজ্জা ভুলে। কিন্তু সকালে উঠে একটা চিঠি এলো পাড়ার এক আত্মীয়র কাছ থেকে। মার বড় বোন আসছে কয়েকদিনের মধ্যে। সে বলেছে, রহিমা, তোর ছেলেকে নিয়ে তোর অবস্থা ভালো না। আমি দেখে যাব। মা চিঠিটা পড়ে ফ্যাকাশে হয়ে গেল। আমরা দুজনেই জানতাম এখন আর লুকিয়ে রাখা যাবে না। কিন্তু আমাদের এই নতুন সম্পর্ক কিভাবে সামলাবো? আমার বুকটা ধক করে উঠল। মা, কি হয়েছে তোমার শরীরে? আমি তার মুখটা 2 হাতে তুলে ধরলাম। মা চোখ নামিয়ে নিল। তার গাল লাল হয়ে গিয়েছিল। আরিফ, গত কয়েকদিন ধরে আমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। সকালে ঘুম থেকে উঠলেই বমি ভাব, শরীর দুর্বল লাগে, আর সময়ও মিস হয়েছে। তার কথা শুনে আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমরা দুজনেই জানতাম এর মানে কি হতে পারে, কিন্তু সেই ভয়ের মাঝেও আমার ভিতরে এক অদ্ভুত আনন্দ জেগে উঠছিল। আমাদের ভালোবাসার ফল। অ্যানিটাকে জড়িয়ে ধরলাম। মা, যাই হোক না কেন, আমি তোমার পাশে আছি। এটা আমাদের, তোমার আর আমার। মা কাঁদতে কাঁদতে আমার বুকে মুখ গুজে দিল। কিন্তু সমাজ, তোর মাসি আসছে, সে যদি বুঝে ফেলে। আমরা সেই রাতটা আরও কাছাকাছি কাটালাম। মার শরীর এখন আরও নরম, আরও সংবেদনশীল লাগছিল। আমি তাকে অত্যন্ত যত্ন করে আদর করলাম। প্রতিটি স্পর্শে, প্রতিটি চুমুতে আমি তাকে বোঝাতে চাইলাম যে সে একা নয়। তার শরীরের প্রতিটি বাঁকে আমার ঠোঁট ঘুরে বেড়াল। মা আমার নাম ধরে কেঁদে উঠছিল আনন্দ আর ভয়ের মিশ্রণে। আমাদের শরীর এক হয়ে যাওয়ার পর সে আমার কানে ফিসফিস করল, তুই আমার ছেলে, কিন্তু এখন তুই আমার স্বামীর মতো। পরের দিনগুলো আমরা উদ্বেগের মধ্যে কাটাতে লাগলাম। মাসি আসার তারিখ ঘনিয়ে আসছিল। আমরা বাড়ির ভিতরে আরও বেশি সময় একসাথে থাকতাম। সকালে মা যখন রান্না করত, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরতাম। আমার হাত তার পেটের কাছে রেখে আলতো করে বুলাতাম। যদি সত্যি হয় তাহলে এটা আমাদের ভালোবাসার সাক্ষী, বলতাম। মা লজ্জায় মাথা নিচু করত, কিন্তু তার হাত আমার হাতের ওপর চেপে ধরত। দুপুরে আমরা ঘরে শুয়ে থাকতাম। তার শাড়ির আঁচল সরিয়ে আমি তার বুকের ওপর মাথা রেখে শুতাম। তার হৃদয়ের ধুক ধুক শুনতাম। মা আমার চুড়ে আঙুল চালাতে চালাতে বলতো, আরিফ, তোকে এত ভালোবাসি যে নিজেকে ভুলে গেছি।
এক বিকেলে আমরা বাড়ির ছাদে উঠেছিলাম। চট্টগ্রামের পাহাড়ি সূর্যাস্ত দেখছিলাম। মা আমার কোলে মাথা রেখে শুয়েছিল। তার শরীরটা এখন আরও নরম লাগছিল। আমি তার গলায় কাঁধে চুমু দিচ্ছিলাম। হাতটা তার শাড়ির নিচে চলে গিয়েছিল। মা শ্বাস ফেলে বলল, আস্তে, এখন খুব সেন্সিটিভ। সেই স্পর্শে তার শরীর কেঁপে উঠছিল। আমরা সেখানেই অনেকক্ষণ কাটিয়ে দিলাম। সূর্য ডোবার পরও আমাদের বিচ্ছেদ করতে ইচ্ছে করছিল না। মা আমাকে চুমু দিয়ে বলল, তোর মাসি এলে আমরা সাবধান থাকব, কিন্তু রাতে তুই আমার কাছে আসবি। মাসি আসার আগের রাতে আমরা পুরোপুরি নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। মা তার সব লজ্জা ভুলে আমাকে গ্রহণ করেছিল। তার শরীরের প্রতিটি অংশ আমি চুমু দিয়ে ভরিয়ে দিয়েছিলাম। সে আমার পিঠ আঁকড়ে ধরে কাঁপছিল। আরিফ আরও কাছে, তার গলা ভেঙে যাচ্ছিল। আমাদের মিলন এখন আরও গভীর, আরও আবেগপূর্ণ হয়ে উঠেছিল। তার পেটের দিকে হাত রেখে আমি অনুভব করার চেষ্টা করছিলাম যে সেখানে আমাদের ভবিষ্যৎ বড় হচ্ছে কিনা। মা চোখের জলে বলল, যদি হয় তাহলে আমি খুশি হব, তোর সন্তান আমার কোলে। কিন্তু সকালে মাসি এসে পৌঁছাল। তার নাম সালমা। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। বাড়িতে ঢুকেই সে মাকে জড়িয়ে ধরল। রহিমা, তোর চেহারা কেমন ফ্যাকাশে, আর আরিফ, তুই তো বড় হয়ে গেছিস। মাসির চোখ আমাদের দুজনের মধ্যে ঘুরছিল। সারা দিন সে আমাদের সাথে থাকল। মা খুব সাবধানে চলছিল, কিন্তু রাতে যখন মাসি ঘুমিয়ে পড়ল, মা চুপি চুপি আমার ঘরে এলো। তার শরীর কাঁপছিল। আরিফ, মাসি সন্দেহ করছে। আজ সে আমাকে অনেক প্রশ্ন করেছে। আমি তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু ঠিক তখনই বাইরের ঘর থেকে মাসির পায়ের শব্দ শোনা গেল। সে উঠে এসেছে। মা ভয়ে আমার কাছ থেকে সরে যেতে চাইল, কিন্তু আমার হাত থেকে ছাড়ছিল না। মাসি দরজার কাছে এসে দাঁড়ালো। রহিমা, আরিফ, এত রাতে কি করছিস তোরা? মাসির প্রশ্ন শুনে মা আমার কাছ থেকে একটু সরে গেল। তার শরীর কাঁপছিল। আমি দ্রুত বললাম, মাসি, মার শরীর খারাপ লাগছিল, তাই দেখতে এসেছিলাম। মাসি দরজার কাছে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছিল। তার চোখে সন্দেহ স্পষ্ট। এত রাতে? আর রহিমা, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি লুকাচ্ছিস তুই? মা কোনো মতে বলল, দিদি, কিছু না, আরিফ তো আমার ছেলে, চিন্তা করে। মাসি আর কিছু বলল না, কিন্তু তার চোখ আমাদের ওপর থেকে সরছিল না। সে ফিরে গেল নিজের ঘরে। সেই রাতটা আমরা আর ঘুমাতে পারলাম না। মা আমার ঘরেই রইল। দরজা ভেজিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম। মা, ভয় পেও না, আমরা সাবধান থাকব। কিন্তু সাবধানতার মাঝেও আমাদের আবেগ থামছিল না। তার শরীর আমার বুকে চেপেছিল। আমি তার পেটে হাত রেখে আলতো করে বুলাচ্ছিলাম। মা ফিসফিস করে বলল, আরিফ, যদি সত্যি আমার পেটে তোর সন্তান আসে তাহলে কি হবে? আমার চোখে পানি চলে এলো। তাহলে সেটা আমাদের ভালোবাসার ফল। আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে চলে যাব, কোথাও দূরে। সেই কথায় মা আমাকে আরও জোরে আঁকড়ে ধরল। আমাদের ঠোঁট মিলিত হলো। চুমুটা গভীর, তীব্র। তার শরীরের উষ্ণতা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তার শাড়ির আঁচল সরিয়ে তার নরম ত্বকে হাত বোলালাম। মা নিঃশ্বাস ফেলে আমার কানে কানে বলল, তোর ছোঁয়া ছাড়া আমি আর বাঁচতে পারবো না। পরের দিনগুলো আরও কঠিন হয়ে উঠল। মাসি সারাক্ষণ আমাদের উপর নজর রাখছিল। সকালে খাবার টেবিলে বসে সে মাকে প্রশ্ন করছিল, তোর শরীর কেমন? মাসিক এসেছে? মা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। আমি চুপ করে বসে থাকতাম, কিন্তু ভিতরে ভেতরে রাগ আর ভয় মিশে যাচ্ছিল।
দুপুরে মাসি যখন ঘুমাতো তখনই আমরা সুযোগ পেতাম। মা আমার ঘরে চলে আসতো, আমরা দরজা বন্ধ করে একে অপরের কাছে হারিয়ে যেতাম। আমি তাকে বিছানায় শুইয়ে তার শরীরের প্রতিটি অংশ যত্ন করে আদর করতাম। তার বুক, তার কোমর, তার উরু, সব কিছুতে আমার ঠোঁট আর হাত ঘুরে বেড়াতো। মা চোখ বন্ধ করে আমার নাম নিত। তার শরীর কাঁপত, নিঃশ্বাস ভারী হতো। আরিফ, ধীরে, কিন্তু ছেড়ে দিস না, বলতো সে। আমাদের মিলন এখন আরও সতর্ক, কিন্তু আরও তীব্র হয়ে উঠেছিল। ভয়ের মাঝে ভালোবাসা আরও গভীর হচ্ছিল। একদিন বিকেলে মাসি পাড়ায় বেরিয়েছিল। আমরা সুযোগ পেয়ে ছাদে উঠলাম। বৃষ্টি পড়ছিল হালকা, মা ভিজে যাচ্ছিল। তার শাড়ি শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আমার হাত তার পেটের উপর। মা, তোমার শরীরটা এখন আরও সুন্দর লাগছে, বললাম। সে মাথা পিছনে হেলিয়ে আমার কাঁধে রাখল। আমাদের শরীর এক হয়ে গেল। সেখানে খোলা আকাশের নিচে আমরা একে অপরকে ভরিয়ে দিলাম। মার আনন্দের নিঃশ্বাস বৃষ্টির শব্দে মিশে যাচ্ছিল। তারপর আমরা দ্রুত নেমে এলাম, কিন্তু মাসি ফিরে এসে সন্দেহ করল। তোরা দুজনে এতক্ষণ কোথায় ছিলি? রাতে মাসি মাকে আলাদা করে ডেকে নিয়ে গেল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। রহিমা, তোর আর আরিফের মধ্যে কিছু চলছে? ছেলেটার চোখ দেখে তো মনে হয় সে তোকে শুধু মা হিসেবে দেখছে না। মা কেঁদে ফেলল। দিদি, তুমি ভুল বুঝছ, কিন্তু মাসের গলা কঠিন হলো। আমি কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, তোকে পরীক্ষা করাবো। সেই রাতে মা আমার কাছে এসে ভেঙে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরে চুমু দিলাম, তার চোখের পানি মুছে দিলাম। মা, আমরা পালিয়ে যাব কাল রাতে। মা মাথা নেড়ে সম্মতি দিল। আমরা শেষবারের মতো একে অপরের শরীরে হারিয়ে গেলাম। তার শরীর এখন আমার কাছে আরও মূল্যবান। আমি তাকে খুব যত্ন করে, খুব আবেগ দিয়ে আদর করলাম। মা আমার বুকে মুখ গুজে বলল, তুই আমার সব। কিন্তু ভোর হওয়ার আগেই মাসি আমাদের ঘরের দরজায় ধাক্কা দিল। রহিমা, আরিফ, দরজা খোল, আমি সব দেখেছি। মাসির কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল। মা আমার পিছনে লুকিয়ে কাঁপছিল। মাসি ঘরে ঢুকে দরজা বন্ধ করল। আমি রাতে দেখেছি তোরা দুজনে কি করছিলি। রহিমা, এটা কি পাপ তোর ছেলের সাথে? তার গলায় ঘৃণা আর বিস্ময়। মা কেঁদে উঠল। দিদি, আমি কিছু করতে পারিনি। আরিফ আমার সব, ও ছাড়া আমার কেউ নেই। আমি সামনে এগিয়ে গেলাম। মাসি, এটা ভালোবাসা। আমরা দুজনে একে অপরকে ছাড়া বাঁচতে পারি না। মাসি অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখে রাগ কমে এলো, জায়গায় এলো দুঃখ। সমাজ এটা মেনে নেবে না। গ্রাম জানলে তোদের কি অবস্থা হবে। আর রহিমা, তোর শরীর, তুই কি প্রেগনেন্ট? মা মাথা নিচু করে সম্মতি দিল। সেই কথায় মাসির চোখে পানি চলে এলো। আল্লাহ, এ কি করলি তোরা? কিন্তু এখন তো আর ফেরানো যাবে না। সে অনেকক্ষণ আমাদের সাথে কথা বলল। আমরা আমাদের ভালোবাসার কথা বললাম, কিভাবে একাকিত্ব থেকে এই সম্পর্ক গড়ে গেছে, কিভাবে মার শরীরে আমার সন্তান আসছে। মাসি শেষমেশ বলল, আমি তোদের বিরুদ্ধে যাব না, কিন্তু এখানে থাকা যাবে না। চট্টগ্রাম ছেড়ে চলে যা, আমি সাহায্য করব। সেই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম। রাতের অন্ধকারে আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। মাসি কিছু টাকা দিয়েছিল। আমরা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দিলাম। ট্রেনের কামরায় মা আমার কাঁধে মাথা রেখে বসেছিল, তার হাত আমার হাতে। আরিফ, ভয় লাগছে, কিন্তু তোর সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে।
আমি তার কপালে চুমু দিলাম। ট্রেনের ঝাঁকুনিতে তার শরীর আমার শরীরে ঠেকছিল। আমরা চুপি চুপি হাত ধরে কাছে সরে অনেক রাত কাটালাম। নতুন জীবনের স্বপ্ন দেখছিলাম। ঢাকায় পৌঁছে আমরা একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। নতুন পরিচয়। মা এখন আমার স্ত্রী হিসেবে। তার পেট ধীরে ধীরে বড় হচ্ছিল। আমি চাকরি খুঁজে নিলাম। সন্ধ্যায় ফিরে মাকে জড়িয়ে ধরতাম। তার শরীরের পরিবর্তন আমাকে আরও বেশি আকর্ষণ করছিল। আমি তার পেটে কান লাগিয়ে শুনতাম। মা আমার চুলে হাত বুলাতে বুলাতে বলতো, এটা আমাদের ভালোবাসার ফল। রাতগুলো এখন আরও সুন্দর। ঐশ্বরেকে আমি আরও যত্ন করে, আরও আবেগ দিয়ে আদর করতাম। তার বুক, তার কোমর, তার সব কিছু এখন আমার। মা চোখ বন্ধ করে আমার নাম নিত। তার শরীর আমার সাথে মিশে যেত। আমাদের মিলন এখন নির্ভয়, পূর্ণ তৃপ্তিতে ভরা। মাসির সাথে যোগাযোগ রাখতাম। সে বলতো, গ্রামে বলেছি তোরা ঢাকায় পড়াশোনার জন্য গেছিস, সাবধানে থাকিস। সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা আরও গভীর হলো। মার পেটে আমাদের সন্তান নড়াচড়া করত। আমি মাকে কোলে নিয়ে ঘুরতাম, তার ঠোঁটে চুমু দিতাম। তুমি আমার মা, আমার স্ত্রী, আমার সব বলতাম। সে হাসত। সেই হাসিতে পুরনো লজ্জা নেই, শুধু অসীম ভালোবাসা। আজ আমাদের নতুন জীবন। চট্টগ্রামে সেই পাহাড়ি বাড়ি ছেড়ে ঢাকার এই ছোট্ট আশ্রয়ে আমরা সুখী। ভালোবাসা কোনো নিয়ম মানে না, আমরা সেটাই প্রমাণ করেছি। মার হাত ধরে আমি জানি এই যাত্রা এখনও চলবে। প্রিয় শ্রোতা, যদি এই আবেগঘন গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে দাও। পরের গল্পে আবার নতুন এক অসম্ভব ভালোবাসার জগতে তোমাদের নিয়ে যাব।